বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণিবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। অনার্স চতুর্থ বর্ষের সাথে আমার কোর্স ফিশারিজ বায়োলজি। ফিশারিজ বায়োলজির ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়েছে। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে ট্যাক্সোনমি। মাছের ট্যাক্সোনমি পড়তে গেলে আমরা প্রথমে জানি যে ট্যাক্সোনমি কি। ট্যাক্সোনমি, ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে সাজানো, নমস মানে হচ্ছে আইন, অর্থাৎ কোনো প্রাণীকে তার নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থান দেওয়ার জন্য যেসব নিয়ম নীতি বা আইন কানুন যেগুলো ফলো করা হয় সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। অর্থাৎ একটি প্রাণীকে আইডেন্টিফাই করার জন্য এবং আইডেন্টিফাই করে তাকে নির্দিষ্ট তার ক্যাটাগরিতে স্থান দেওয়া, এগুলি করার জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন বা নিয়ম নীতি অনুসরণ করা হয়। এই নিয়ম নীতিগুলো অনুসরণের মাধ্যমেই প্রাণীটিকে তার নির্দিষ্ট স্থানে জায়গা দেওয়া হয়। এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোই হচ্ছে ট্যাক্সোনমি। এখানে আমরা একটি স্লাইড দেখতে পাচ্ছি যে অর্গানাইজ স্পেসিস ইনটু গ্রুপস অ্যান্ড ডিসকাস দ্যাম। এখন নির্দিষ্ট সেই স্পেসিসগুলোকে তাদের গ্রুপে অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে নিয়ে আলোচনা করা সুবিধা হয়, এজন্যই এই ক্লাসিফিকেশনের প্রয়োজন রয়েছে। আইডেন্টিফাই নিউ অর্গানিজম, নতুন কোনো প্রজাতিকে শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শো রিলেশনশিপ বিটুইন অর্গানিজম, এই প্রাণীদের মধ্যে তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রেও এই ট্যাক্সোনমি প্রয়োজনীয়তা রয়েছে। এখন এই ট্যাক্সোনমি করতে গেলে কতগুলি পদ্ধতি রয়েছে, যেমন আমরা জানি ডাইকোটোমাস কি, ব্র্যাকেট কি, সিরিয়াল কি, ইনডেন্টেড কি, ব্রাঞ্চিং কি, সার্কুলার কি, বক্স কি, মাল্টি এন্ট্রি কি। তো এর মধ্যে ডাইকোটোমাস কি সেটি বেশি বহুল প্রচলিত এবং বেশি ব্যবহৃত হয় আমরা জানি। এখানে ট্যাক্সোনমির কথা বলতে গেলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের কথা বলতে হয়, যিনি ট্যাক্সোনমির জনক। উনি প্রথমেই 1707 থেকে 1778 বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, উনি বিজ্ঞানী ক্লাসিফিকেশনের কিভাবে সূচনা করলেন সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যদিও আমাদের মাছের ট্যাক্সোনমির ক্ষেত্রে এগুলো রিলেটেড নয়, তারপরে আমি ট্যাক্সোনমির যেহেতু ক্লাস, এজন্য আমি এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। উনি ইন্ট্রোডিউসড বাইনোমিয়াল সিস্টেম অফ নমেনক্লেচার, ত্রিপদ নামকরণের প্রবর্তক। এখানে যে হায়ারার্কিটা আছে সেটা দেখানো হয়েছে, যে ডোমেইন, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এখানে ক্যাটাগরিগুলো আবার দেখানো হয়েছে, যে কিংডম, ফাইলাম, ক্লাস, সাবক্লাস, ইন্টারক্লাস, অর্ডার, সাব অর্ডার, সুপার ফ্যামিলি, ফ্যামিলি, সাব ফ্যামিলি, ট্রাইব, জেনাস, স্পেসিস, সাবস্পেসিস, ভ্যারাইটি। তার মানে এখানে অনেকগুলো যে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে, সেগুলোকে আবার এখানে স্লাইড আকারে দেখানো হয়েছে। এবারে আসি আমরা মৎস্য প্রাণীর শ্রেণীবিন্যাসের মূলনীতি ও কৌশল। এখন শ্রেণীবিন্যাসের মূলনীতি কি এবং কেন আমরা এটা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে এবং কি পদ্ধতিতে আমরা এই শ্রেণীবিন্যাসটা করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ তোমাদের প্রশ্ন আসে যে ট্যাক্সোনমির যে কাজগুলো করতে হয়, কিভাবে কাজগুলি করতে হয়, সেই কাজের বিশদ বিবরণ তোমাদেরকে থিওরিতে তোমাদের পড়তে হয়, এগুলো আবার প্র্যাকটিক্যালও আছে। তো সেক্ষেত্রে এই ট্যাক্সোনমি ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা শ্রেণীবিন্যাসের মূলনীতি এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীতে প্রায় 20 লক্ষাধিক প্রাণী প্রজাতি বাস করছে এবং এখনও অসংখ্য প্রজাতি অনাবিষ্কৃত রয়েছে। এই বিশাল প্রাণী বৈচিত্র্যের মূলে রয়েছে প্রকরণ বা ভেরিয়েশন। প্রতিটি জীবকে স্বতন্ত্রভাবে চেনা, জানা ও শনাক্তকরণের জন্য জীববিজ্ঞানের শাখা হিসেবে শ্রেণীবিন্যাসবিদ্যার সৃষ্টি হয়েছে, যাকে শ্রেণীবদ্ধতা বা শ্রেণীতত্ত্ব বলে।
জীবের ধরন বৈচিত্র্য এবং তাদের জ্ঞাতিতাত্ত্বিক সম্পর্কের বৈজ্ঞানিক পর্যালোচনাকে শ্রেণীবদ্ধতা বা শ্রেণীতত্ত্ব বলে। মাৎস্যপ্রাণীর শ্রেণীতাত্ত্বিক অধ্যয়নের মূলনীতি। তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে প্রতিটি মৎস্য প্রজাতির স্বতন্ত্র বৈশিষ্ট্য নিরূপণ, মৎস্য প্রজাতিসমূহের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণ অনুসন্ধান, মৎস্য প্রজাতিসমূহের বৈশিষ্ট্যের বর্ণনা, মৎস্যগোষ্ঠীর মধ্যে জ্ঞাতিত্বের স্বরূপ উদ্ঘাটন, মৎস্য জনগোষ্ঠীর গতিময় প্রকৃতি ও জৈবিক গঠন উদ্ঘাটন, মৎস্য বৈচিত্র্যের মূল্যায়ন। অর্থাৎ ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি মৎস্য প্রজাতির যে নিজস্ব যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, এদের গঠন প্রকৃতি সেগুলো নিয়ে আমরা জানব। আর এদের মধ্যে প্রজাতিসমূহের মধ্যে যে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে সেগুলির কারণ অনুসন্ধান করতে পারব। মৎস্য প্রজাতিসমূহের বৈশিষ্ট্যের বর্ণনা, এর জ্ঞাতিত্বের স্বরূপ উদ্ঘাটন করা যাবে। আর মোট কথা এর মৎস্য যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মূল্যায়ন আমরা করতে পারব, এর বৈচিত্র্যময়তা সম্পর্কে আমরা জানতে পারব। মৎস্যপ্রাণীর শ্রেণীতাত্ত্বিক অধ্যয়ন কৌশলগুলো নিম্নে উল্লেখ করা হলো যে কি পদ্ধতিতে এই শ্রেণীতাত্ত্বিক অধ্যয়নটা করা হয়। যে মাছ ও মৎস্য প্রজাতির সংগ্রহ। প্রথমেই হচ্ছে যে প্রজাতিটি আমরা ট্যাক্সোনমি করব সেটি সংগ্রহ। সেই সংগ্রহের আবার উপকরণগুলো কি দিয়ে সংগ্রহ করা হচ্ছে সেটা একটা বিষয়, সেটা আমাদেরকে জানতে হবে যে কি পদ্ধতিতে বা কি ধরনের উপকরণ ব্যবহার করে আমরা সেই মৎস্য প্রজাতিগুলো সংগ্রহ করব। এরপরে হচ্ছে নমুনা সংগ্রহ করার পরে হচ্ছে সংরক্ষণ। কারণ প্রজাতিগুলো নিয়ে যেহেতু দীর্ঘ সময় কাজ করা হবে, এই জন্য এই প্রজাতিগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সাধারণত ফর্মালডিহাইডে এই প্রাণীগুলো সংরক্ষণ করে থাকি দীর্ঘদিনের জন্য, এবং সেখান থেকে আমরা সেই প্রাণীগুলো নিয়ে পরবর্তীতে কাজ করি। নমুনা প্রাণীর শ্রেণীবিন্যাসীয় কার্যপদ্ধতি। নমুনা প্রাণীর সংগ্রহ, নমুনা প্রাণীর চিহ্নিতকরণ, নমুনা প্রাণীর সংরক্ষণ, নমুনা প্রাণীর শনাক্তকরণ। এখন নমুনা প্রাণী সংগ্রহ করার পরে প্রথমে আমরা নমুনা প্রাণীটিকে একটি লোকালি চেনার জন্য চেষ্টা করব যে লোকালি একে কী নামে ডাকা হয় কিংবা কী এর পরিচিতি। তারপর আমরা যাব এর মূল যে ট্যাক্সোনমির কাজ সেই কাজগুলো করার জন্য। তাহলে কাজগুলো করার জন্য প্রথমে প্রাণীটিকে ভালোভাবে প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভের পরে তারপরে আমরা শনাক্তকরণের জন্য এর যাবতীয় কার্যাবলীগুলো সম্পন্ন করব। এখন নমুনা প্রাণী শনাক্তকরণের যে ভিত্তিগুলো সেগুলো কি, যে আঙ্গিক ও অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য জানা যাবে, এর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে, পরিবেশগত বৈশিষ্ট্য, আচরণগত বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থানগত বৈশিষ্ট্য, এই সব কিছু সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারব। এবারে মাছ ও মৎস্যপ্রাণী নমুনা শনাক্তকরণের নিয়ম। এখন শনাক্তকরণের কিছু নিয়ম আছে, যেমন বিশেষজ্ঞ কর্তৃক শনাক্তকরণ, যে পূর্বের বিশেষজ্ঞরা এগুলো শনাক্ত করে রেখেছেন, অনেক প্রজাতি আছে। কিছু আছে দেখে চেনা, কিছু তুলনামূলক পর্যবেক্ষণ, যে আমরা একটি প্রজাতির সাথে আরেকটি প্রজাতি তুলনা করে করে আমরা সেইগুলো আমরা পর্যবেক্ষণ করে চিহ্নিত করতে পারি। এছাড়া আমরা ডাইকোটোমাস কি ব্যবহার করে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন এর আগে বলেছি যে এটা খুবই বর্তমানে এটার ব্যবহার খুব বেশি, এই ডাইকোটোমাস কি। এই ডাইকোটোমাস কি বা দিশাক যোজকের ব্যবহার করে আমরা এর ট্যাক্সোনমি আমরা এর আইডেন্টিফিকেশন করতে পারি। শনাক্তকৃত প্রাণীর শ্রেণীবিন্যাসীয় বর্ণনা। এই কাজ দুই ভাগে করা হয়। এটি যদি জ্ঞাত প্রজাতির একটি হয় তাহলে সেটিকে সংরক্ষণ করা হয়। যদি শনাক্তকৃত প্রজাতিটির বর্ণনা পূর্বে করা না হয়ে থাকে তবে নমুনাটিকে নতুন প্রজাতির মর্যাদা দেয়। এখন যদি যে প্রজাতিটি পূর্বে যে করা হয়নি, যে এই প্রজাতিটি চেনা হয়নি, তবে নমুনাটিকে নতুন প্রজাতির মর্যাদা দেওয়া হবে। এবং শনাক্তকরণের জন্য যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য সেটা দুই প্রকারের হয়ে থাকে। তাহলে শনাক্তকরণের জন্য দুই ধরনের ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার্স আর একটা হচ্ছে মরফোমেট্রিক ক্যারেক্টার্স।
এখন মরফোলজিক্যাল ক্যারেক্টার্স যেগুলো শনাক্তকরণের জন্য সেগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন পরিমাপগত বৈশিষ্ট্য এবং গণনাগত বৈশিষ্ট্য। এখন পরিমাপগত যে বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে যেমন এক্ষেত্রে বাহ্যিক বৈশিষ্ট্যাবলী বর্ণনা ও পরিমাপ করা হয়। এখন কোনো একটি প্রজাতির যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে, বাইরে থেকে যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বর্ণনা করতে পারবো, সেই বৈশিষ্ট্যগুলো এবং তার কিছু পরিমাপ ভিত্তিক যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো একত্রে আমরা বের করব। এখানে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে যেমন দেহবর্ণ, আকৃতি, মস্তকের আকার, মুখের অবস্থান, চোয়াল, স্পর্শী, চক্ষু, পার্শ্বরেখা, সংবেদী অঙ্গ, আইস, পৃষ্ঠপাখনা ইত্যাদি উল্লেখযোগ্য। আর গণনাগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যেমন আইসের গণনা, পাখনারশ্মির গণনা, ফুলকারেকারের গণনা, ব্রাঙ্কিওস্টেগাল রশ্মির গণনা, গলবিলীয় দাঁতের সংখ্যা গণনা। এখন আমরা এই বাহ্যিক যে বৈশিষ্ট্যাবলীগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলছি। আমরা পরবর্তী ক্লাসে পরিমাপ সম্পর্কে জানব, যে পরিমাপগুলো সেগুলো সম্পর্কে আমরা জানব। এখন আমরা বাহ্যিক বৈশিষ্ট্যাবলীর যে বর্ণনাগুলো সেগুলো আমরা একটু একটু করে বলছি। যেমন প্রথমে আছে দেহের বর্ণ। এখন আমরা বাহ্যিকভাবে দেখে নিশ্চয়ই একটি বর্ণ আমরা পাবো, যে বর্ণটি পাবো সেই বর্ণটি আমরা লিখব। সেটি আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা যেখানে সেই মাছ সম্পর্কে কাজ করছি সেখানে আমরা লিপিবদ্ধ করব। প্রথমে হচ্ছে দেহ বর্ণ, তাহলে দেহের বর্ণ যা পাবো সেটাই লিখব। এখন কিভাবে লিখব সেটা আমরা জানি, মাছ হচ্ছে মানে ল্যাটারালি কম্প্রেসড, আবার ডিপ্রেসড, বিভিন্ন রকমের মাছ আমরা আছে। তো তাহলে যদি ল্যাটারালি কম্প্রেসড হয় তাহলে পাশাপাশি কেমন, তার পেটের নিচের দিকে কেমন, ডরসালি কেমন, সেই কালারগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। তারপর আছে যেমন আকৃতি। এখন আকৃতি সেটা কেমন, যে মাছ আমরা জানি যে পাশাপাশি চাপা কোনো মাছ আছে একদম উপর নিচ চাপা, তাহলে সেই আকৃতিটা আমাদেরকে লিখতে হবে। যদি পাশাপাশি চাপা হয় আমরা লিখব ল্যাটারালি কম্প্রেসড। তো এরকম আর কি। এরপরে হচ্ছে মস্তকের আকার। এখন মস্তকের আকারটা কেমন, ত্রিকোণ আকৃতি নাকি গোলাকার নাকি চ্যাপ্টা, কি ধরনের সেটা আমরা লিখব। এরপরে মুখের অবস্থান। মুখের অবস্থান এখন সেটা কি ধরনের মুখ, সামনের দিকে অবস্থান করছে, প্রান্তীয় নাকি উপপ্রান্তীয়, নাকি একেবারে উপরের দিকে অবস্থান করছে ঊর্ধ্বমুখী নাকি অধোমুখী। তো এই কতগুলি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলি আমরা আইডেন্টিফাই করব, যে মুখের অবস্থানটা কেমন, টার্মিনাল, সাবটার্মিনাল, নাকি একদম উপরের দিকে ডরসালি নাকি ভেন্ট্রালি, কোন ধরনের, বা সুপিরিয়র বা ইনফিরিয়র, কোন ধরনের মুখ সেটা আমরা আইডেন্টিফাই করব। এরপর আছে চোয়াল। এখন চোয়াল সেটা কেমন ধরনের চোয়াল, সেটা উপরের চোয়াল নিচের চোয়াল আমরা জানি দুই ধরনের চোয়াল আছে, ম্যাক্সিলা ম্যান্ডিবল। তো এখন উপরের চোয়ালটা কি সামনের দিকে একটু বেশি বড় নাকি নিচের চোয়ালটা বড়, নাকি দুটা চোয়ালই সমান, দুই ধরনের চোয়ালই আবার সমান। তো এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করব এখান থেকে। এরপরে আসি আমরা স্পর্শী। স্পর্শীর ক্ষেত্রে সাধারণত আমরা জানি কোনো মাছে স্পর্শী আছে, কোনো মাছে আবার স্পর্শী নেই। তো যে মাছগুলোতে স্পর্শী আছে সেই মাছগুলোর ক্ষেত্রে স্পর্শীটা কি ধরনের, সেটা কি ছোট নাকি বড় নাকি ক্ষয়িষ্ণু ধরনের। ক্ষয়িষ্ণু ধরনের আমরা বলি রিডিউস টাইপ। তো কি ধরনের সেই স্পর্শীটা সেটার বর্ণনা আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। এরপরে চোখ। চোখের বেলায় চোখের সাইজটা কেমন, ছোট, বড় নাকি মাঝারি। আবার চোখটা কি ধরনের, গোলাকার নাকি ওভাল শেপ, কি ধরনের চোখ সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে। যেমন আমরা চিংড়ির ক্ষেত্রে বলি, চিংড়ির ক্ষেত্রে আমাদের এই চোখটা কেমন, এটা একটা বৃন্তযুক্ত স্টকড আই এদের বেলায় বলা হয়। আবার মাছের বেলায় চোখগুলো একদম চক্ষু কোটরের মধ্যে অবস্থান করছে, তাহলে এদের বেলায় হচ্ছে সেসাইল বা মুক্ত নয়, এদের চোখগুলো ভিতরের দিকে অবস্থান করছে। তো এই ধরনের চোখ আছে। তবে চোখগুলো আবার সেটা গোলাকার নাকি ডিম্বাকার সেই বর্ণনাগুলো আমাদেরকে লিখতে হবে। এরপরে আছে
পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ আমরা জানি যে যে মাছগুলোতে আছে, কোনো মাছে সিঙ্গেল আছে, কোনো মাছে ডাবল আছে। তো আবার পার্শ্বরেখা সংবেদী অঙ্গের উপরে আইস থাকে। কোনো মাছে দেখা যাচ্ছে যে পার্শ্বরেখা সংবেদী অঙ্গে ল্যাটারাল লাইনের উপর দিয়ে যে আইসগুলো আছে সেই আইসগুলি আবার দেখতে হয় কেমন। তো কোনো সময় দেখা যাচ্ছে যে আইসগুলো মানে এক নাগাড়ে অবস্থান করছে, কোনো সময় আবার আইসগুলো থেমে থেমে ভেঙে ভেঙে অবস্থান করছে পার্শ্বরেখার উপরে। তো এই রকম এই বর্ণনাগুলো এখানে লিপিবদ্ধ করতে হয়। এরপর আছে আইস। এখন আইসটা ছোট না বড়, কি ধরনের আইস, সেটা সাইক্লয়েড আইস না টিনয়েড আইস না কি ধরনের আইস, সেই আইসটার বর্ণনাটা লিখতে হবে। এরপরে পৃষ্ঠপাখনা। এখন পৃষ্ঠপাখনার ক্ষেত্রে পৃষ্ঠপাখনাটি কি সিঙ্গেল নাকি ডাবল? কোনো কোনো মাছের ক্ষেত্রে আমরা জানি একটি পৃষ্ঠপাখনা থাকে, কারো বেলায় দুটি থাকে, এবং কারো বেলায় পাখনাগুলো কাটা আছে, কারো বেলায় আবার কাটা নেই। তো সেই বর্ণনাগুলো লিপিবদ্ধ করতে হবে। তো এরকম আরও আছে, যেমন স্কুটস থাকতে পারে। সেই স্কুটস যদি থাকে, আমরা জানি যে ক্লুপিফর্মিস অর্ডারের মাছে পেটের নিচের দিকে যে কাটা আছে সেগুলিকে বলা হচ্ছে স্কুটস, সেটা থাকলে সেটা লিখতে হবে। আবার পাখনার বেলায় এডিপোস ফিন বা চর্বি পাখনা বলা হয় যেটা, সেটা থাকতে পারে কোনো কোনো প্রজাতিতে, তাহলে সেটা লিখতে হবে। এরপরে আমরা দেখছি যে এখানে আছে গণনাগত বৈশিষ্ট্য। গণনাগত বৈশিষ্ট্যের মধ্যে যেমন আছে আইসের গণনা, পাখনা রশ্মির গণনা, ফুলকার আকারের গণনা, ব্রাঙ্কিওস্টেকাল রশ্মির গণনা, গলবিলীয় দাঁতের সংখ্যা গণনা। এখন আইসের গণনা, আমরা আইসের গণনার ক্ষেত্রে পুরো মাছের আইস গোনা টাফ, এজন্য আমরা এই ক্ষেত্রে করা হয় ল্যাটারাল লাইনের উপরে আইসের সংখ্যা গণনা করা হয়। এখন ল্যাটারাল লাইনের উপরে দুইভাবে আইসটা গণনা করা হয়। একটা হচ্ছে ল্যাটারাল লাইন এর একদম উপর দিয়ে যেটা গণনা হয় সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল লাইন বরাবর এলএল, এবং যেটাকে আবার আড়াআড়ি অর্থাৎ ভি শেপে গণনা করা হবে, অর্থাৎ ডরসাল ফিনের গোড়া থেকে ওই পার্শ্বরেখার উপর পর্যন্ত বাঁকা হয়ে নামতে হবে, এবং এই পৃষ্ঠপাখনা থেকে ল্যাটারাল লাইন থেকে আবার পেটের নিচের দিকে বাঁকা হয়ে নামতে হবে। তাহলে এভাবে একটি গণনা হয়, এটাকে বলা হয় এলটিআর বা ল্যাটারাল ট্রান্সভার্স বরাবর গণনা। তো এভাবে আইসের সংখ্যাগুলো আমরা গণনা করে নিব। এরপরে পাখনা রশ্মির সংখ্যা গণনা। পাখনা রশ্মির মধ্যে আবার কয়টা কাটা আছে, কয়টা রশ্মি আছে, সেগুলি গণনা করা হয়। তো এর মধ্যে আবার কাটাগুলিকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, আর ইংরেজি হরফে বা প্রকাশ করা হয়। আর যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলোকে রোমান হরফে প্রকাশ করা হয়। তো এখানে দুইভাবে দুইটা লেখা হয়, কারণ কাটাটাকে আলাদা করে বোঝানোর জন্য সংখ্যা দিয়ে লেখা হচ্ছে, আর রশ্মিটাকে বোঝানোর জন্য রোমান হরফে লেখা হচ্ছে। এভাবে পাখনা রশ্মির সংখ্যা গণনা করা হয়। এরপরে ফুলকার আকারের গণনা। ফুলকার আকার আমরা জানি যে ফুলকার তিনটি অংশ, ফুলকার আকার, তারপরে আছে কি গিল আর্চ, আর আছে গিল ল্যামেলা। এর মধ্যে ফুলকার আকার যেটা গিল আর্চের উপরের দিকে যে অংশটা আছে সেই অংশে গিল আকারগুলো কিভাবে আছে এবং এর সংখ্যা কতগুলো, সেই সংখ্যাটা গণনাগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এরপরে আছে ব্রাঙ্কিওস্টেকাল রশ্মির গণনা। এখন ব্রাঙ্কিওস্টেকাল রশ্মিটা হচ্ছে যে আমরা জানি যে অপারকুলামের ঠিক নিচের দিকে ভালো করে খেয়াল করো, নিচের দিকে কতগুলি অস্থি রয়েছে, যে অস্থিগুলো ওখানে মাসেল দিয়েই সেই অস্থিগুলি একটার সাথে একটি সংযুক্ত থাকে, এবং সেটা যদি মানে হাত দিয়ে টান দিলে সেই অস্থিগুলো প্রসারিত হয়, মানে সেই অংশটা প্রসারিত হয়, এবং ছেড়ে দিলে সেটা আগের অবস্থানে ফিরে যায়। তো এই অংশটাই হচ্ছে ব্রাঙ্কিওস্টেকাল রশ্মি। এই ব্রাঙ্কিওস্টেকাল যে রশ্মিগুলো এগুলো আসলে এক ধরনের কাটাই, এবং এই সংখ্যাগুলো গুণে লিপিবদ্ধ করা হয়। এরপরে হচ্ছে গলবিলীয় দাঁত। গলবিলীয় দাঁত আমরা জানি যে যে মাছগুলোর গলবিলীয় দাঁত রয়েছে, যেমন আমরা জানি যে কার্প জাতীয় মাছ যেগুলো
স্যাপ্রিনিফর্মিস বর্গ, এই মাছগুলোতে গলবিলীয় দাঁত রয়েছে। যারা সাধারণত হার্ব খায়, হার্বিভোরাস, এদের গলবিলীয় দাঁত আছে। এই দাঁতের সংখ্যাটা গুণে লিপিবদ্ধ করা হয়। তো এখানে আমরা মূলত যে কীভাবে মাছের বাহ্যিক বৈশিষ্ট্যগুলি আইডেন্টিফাই করা হয় এবং এর যে গণনাগত যে বৈশিষ্ট্যগুলো কিভাবে বের করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন শ্রেণীবিন্যাসীয় প্রকাশনা, মাছ ও মাৎস্য প্রাণীর শ্রেণীতাত্ত্বিক অধ্যয়ন কৌশলের সর্বশেষ ধাপ হলো শ্রেণীবিন্যাসীয় প্রকাশনা। আমরা জাস্ট শ্রেণীবিন্যাসীয় প্রকাশনা সম্পর্কে একটু জানলাম। আজকে আমরা এ পর্যন্তই পড়ব, কারণ হলো যে নেক্সট আমরা যে পরিমাপগুলো আছে পরিমাপগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখানে একজন গবেষক তার সমগ্র গবেষণা কার্যক্রমকে শ্রেণীবিন্যাসীয় প্রকাশনার মাধ্যমে প্রকাশ করেন। এ ধরনের প্রকাশনায় প্রাণী শনাক্তকরণের প্রতিটি ধাপের উল্লেখ থাকে এবং শনাক্তকৃত প্রাণীটির শ্রেণীবিন্যাসীয় অবস্থান বিষয়ে গবেষকের মতামত থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই শ্রেণীবিন্যাসীয় প্রকাশনা। তো আমরা যেটি করি সেটি হলো যে আমরা কাজগুলো কমপ্লিট করার পরে, শ্রেণীবিন্যাস সংক্রান্ত কাজগুলো হয়ে গেলে তখন আমরা বুক রেফারেন্সগুলো আমরা লিপিবদ্ধ করি। যে যে বইয়ের সাহায্য নিয়ে আমরা কাজগুলো করেছি সেই বইয়ের রাইটার এবং তার কত সালে সেটা পাবলিশড হয়েছে, পাবলিকেশনের যে নাম, সেইগুলো আমরা এখানে লিপিবদ্ধ করি। তো এভাবে মূলত একটি ট্যাক্সোনমিক যে কাজকর্ম বা প্রসিডিউর সেটা মেনটেন করা হয়। তো এখানে আমরা সংক্ষেপে বর্ণনা করলাম, কিন্তু আমরা যদি ক্লাসগুলো সরাসরি দেখতে পেতাম এবং অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে সরাসরি ক্লাসে বোঝানো মানে সহজ। তো তারপরেও যতখানি চেষ্টা করলাম এখানে আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করলাম বললাম। তো তোমরা আশা করি তোমরা এ থেকে কিছু হলেও এখান থেকে ধারণা লাভ করেছো। তো পরবর্তীতে যখন আমরা সরাসরি ক্লাস নেওয়ার আমাদের সুযোগ হবে তখন আমরা সেই জিনিসগুলো আরও ভালো করে ক্লিয়ার করব। তো আজকে আমরা এই ক্লাসের এই পর্যন্তই পড়ব। আগামী ক্লাসে আমরা বাকি যে ট্যাক্সোনমির যে প্রসিডিউরগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেষ করছি। আল্লাহ হাফেজ।